র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন সেল অর্থাৎ আয়নাঘর পরিদর্শন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। সাথে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য ও টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। আয়নাঘরে গিয়ে ভেতরের গোপন বন্দিশালা ঘুরে দেখেন তারা। গুম করে টিএফআই সেলে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি ১৭ জন। তাদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন। তারা র্যাবের দায়িত্ব পালন করেছেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ এবং মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক আছেন। এর আগে ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ পরিদর্শনের আবেদন মঞ্জুর করে। আগামী ৪ আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শনের কথা আছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। সবশেষ খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছি। মাইনুল, আয়নাঘর পরিদর্শনের এই আনুষ্ঠানিকতার সাথে আপনি শুরু থেকেই আছেন এবং এর আগের সংবাদে দেখাচ্ছিলেন যে আপনারা ভেতরে ঢুকতে পেরেছেন, সেখানকার ঘরগুলো আপনারা দেখছেন। এই মুহূর্তে সেখানকার খবর জানাবেন এবং যারা পরিদর্শন করলেন তারা কোনো ধরনের ব্রিফিং করেছেন কিনা বা কিছু বলেছেন কিনা তাও জানবো। আগে কিন্তু আমরা যে নিচের যে ভূগর্ভস্থ বা নিচের একদম নিচ তলায় যে কুঠুরিগুলো ছিল সেগুলো কিন্তু দেখিয়েছি, যেখানে বন্দীদের রাখা হয়েছিল প্রায় যুগেরও বেশি সময় ধরে। এখন আমরা আছি দোতলায় এবং এখানকার পরিস্থিতি যদি দেখাই, এই যে এখানে কিন্তু আগে ভাঙা ছিল, এই যে আগে দেয়াল ছিল, এই যে পুরো ঘরটার মাঝে এই দেয়াল কিন্তু ৫ আগস্টের পর ভেঙে ফেলা হয়েছে। তবে দেয়াল ভাঙার চিহ্ন কিন্তু এখনও কিন্তু রয়ে গিয়েছে এবং এইখানেই কিন্তু পাশাপাশি দুটি কুঠুরি, সব মিলে কতটুকু জায়গা হবে এখানে, এর মধ্যেই কিন্তু বন্দীদের রাখা হতো বলে কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই যে এখানে গেট ছিল, সেই গেটের দাগও কিন্তু রয়েছে এখানে। এবং ঠিক এই কুঠুরির ভেতরেও কিন্তু আরও কুঠুরি রয়েছে। যদি আপনি আমাকে যদি দেখতে পাই দর্শকরা, তাহলে আমি দেখাচ্ছি। এই যে কুঠুরির ভেতর এই যে আরেকটি গেট, এই গেটের পর কিন্তু এই যে এখানে কিন্তু আরও বন্দীদের রাখা হতো এবং এই এতটুকু জায়গার মধ্যে এখানে কেউ থাকতেন। এখানে কিন্তু ছিল ওয়াশরুম। এর মধ্যেই কিন্তু যে বন্দীদের রাখা হতো তারা যুগের পর যুগ সময় কাটিয়ে দিয়েছেন, এখানেই থাকতে হয়েছে বাধ্য হয়ে। সরকারের জন্য যাদেরকে হুমকি মনে করা হয়েছিল, প্রসিকিউশন বলছে যে তাদেরকে কিন্তু এমন জায়গায় এনে রাখা হয়েছে যুগের পর যুগ সময় ধরে। এবং এই যে নির্মম নির্যাতনের কথা আগে আমরা শুনেছি, আজ কিন্তু চোখের সামনেই সারা দেশের মানুষ কিন্তু দেখতে পাবে যে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী, অনেক বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী যে সরকারের জন্য হুমকি স্বরূপ যারা, তাদেরকে ধরে এনে এখানে কিভাবে নির্মম নির্যাতন করেছেন। এবং আমি যে কুঠুরিতে আছি, এখানে হয়তো কোনো বন্দী একসময় যুগের পর যুগ থেকেছেন, কেঁদেছেন, কিন্তু আলো দেখার সুযোগ হয়নি, কারণ এটা কিন্তু কুঠুরির ভেতরের কুঠুরি এবং সামনে কিন্তু গেট ছিল, দেয়াল ছিল। সেই দেয়াল ভেদ করে এখানে যে আলো প্রবেশ করবে সেই সুযোগও কিন্তু নেই। এবং তীব্র গরমে আমার পরিস্থিতি কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে। এখানে যে মানুষগুলো ছিলেন তাদের পরিস্থিতি তবে কেমন ছিল। এবং একটি জায়গার মধ্যেই যে ওয়াশরুম পরিষ্কারের সুযোগ ছিল না, সেইখানে এক জায়গার মধ্যেই তার খেতে হয়েছে, থাকতে হয়েছে এবং নির্মম নির্যাতনের বিষয়গুলো তো আছেই। অর্থাৎ এমন পরিস্থিতি, এমনভাবেই কিন্তু মানুষগুলো কিন্তু যুগের পর যুগ কাটিয়ে দিয়েছেন। কেউ কেউ ১২ বছর, কেউ ১৫ বছরও কিন্তু অভিযোগ আছে এখানে থাকার। কেউ কাউকে এখান থেকেই কিন্তু ধরে নিয়ে এখান থেকে হত্যা করেছে, কেউ কারো হয়তো এখানেই মৃত্যু হয়েছে, আমরা কিন্তু তা জানি না। এবং বিশেষ করে যদি বলি এরকম জায়গায় একটি মানুষ কতদিন থাকতে পারে, সেই পরিস্থিতি যদি বলি, এই যে আরও কিন্তু যেখানে যতগুলো দোতলায় আমরা রুম দেখেছি সবগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানে দুটি এই ভবনের এখান থেকে এই পর্যন্ত একটি রুমের সমান জায়গাও কিন্তু নেই। তার মাঝখানে ছিল একটি দেয়াল এবং এই দেয়ালের প্রতিটি কিন্তু আলাদা আলাদা বন্দী ছিল। হয়তো এখানে কেউ থাকতেন, এখানে ওয়াশরুম ছিল। অনেক প্রমাণ লোপাটের কথা কিন্তু আমরা শুনেছি, সেই প্রমাণ লোপাটের চেষ্টার কথা আমরা শুনেছি ৫ আগস্টের পর, তা কিন্তু একদম চোখের সামনে। আজ এই নিয়ে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, ভুক্তভোগীদের নিয়ে হাসাহাসির ঘটনা আমরা দেখেছি তাদের কথায়। কিন্তু আজ যখন চোখের সামনে এই বিষয়গুলো, তখন কিন্তু আর কোনো সন্দেহের জায়গা নেই যে মানুষগুলোকে কিভাবে নির্যাতন করা হয়েছে, বছরের পর বছর মানুষগুলো কিভাবে এখানে ছিল। হয়তো এটা বিচারের বিষয় যে আসল ঘটনা কি, তবে চোখের সামনে যেই ঘটনা তা কিন্তু আর নতুন করে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই রুমটি কিন্তু কিছুটা বড় দেখা যাচ্ছে, এখানে হয়তো অন্য কাউকে রাখা হয়েছে, কেউ একটু ভালো অবস্থায় ছিলেন অন্যান্য তুলনায়, কিন্তু এই বদ্ধ রুমে একটি মানুষ কতদিন থাকতে পারে, এখানে নিঃশ্বাস নিতেও আমাদের কষ্ট হচ্ছে, আর গরম তো আছেই। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষগুলো বছরের পর বছর, যুগের পর যুগ
হয়তো এখানে ছিলেন প্রায় অন্ততপক্ষে যে আওয়ামী লীগ সরকারের সময়ে যেই সময়টা সে এক যুগ অন্ততপক্ষে মানুষগুলো এখানে ছিলেন। বছর পর বছর তো অবশ্যই আমরা ব্যারিস্টার আরমানের ঘটনা শুনেছি, বিভিন্ন সময়ে যারা এখান থেকে বেরিয়েছেন তাদের ঘটনাগুলো শুনেছি। তারা যেমনটা ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যায় হয়তো অনেকে কল্পনা করতে পারেননি যে বিষয়টি এমন হবে। আজ কিন্তু বিষয়গুলো সব চোখের সামনে। এই যে আরেকটি রুম, এখানে কিন্তু সে একই পরিস্থিতি। ঠিক এই যে মাঝখানের জায়গাটিতে এখনও কিন্তু দাগ রয়ে গিয়েছে। এখানে একটি দেয়াল ছিল, এই দেয়ালের এপারে কোনো এক বন্দী থাকতেন, এপারে একটি কোনো বন্দী থাকতেন। এই যে ছোট্ট একটি জায়গার মধ্যেই খেয়েছেন, থেকেছেন বছরের পর বছর। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কুঠুরির ভেতরে কুঠুরি রয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু যে পতিত সরকার মানুষদের কিন্তু বা সরকার বিরোধী যারা ছিল তাদের কিন্তু নির্যাতন করে আসছিলেন বলে কিন্তু অভিযোগ ছিল। আজ কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু আমাদের চোখের সামনে। এবং আমরা যখন সকালে এসেছি তখন কিছুক্ষণ আগে কিন্তু যে প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম, বিচারপতিরা এবং আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এখানে এসেছেন। এই জায়গাগুলো কিন্তু তারা পরিদর্শন করে গিয়েছেন এবং যে সকল প্রমাণ রয়েছে তা কিন্তু স্বচক্ষে বিচারকরাই দেখে গিয়েছেন। যেহেতু অনেক প্রমাণে কিন্তু এখান থেকে লোপাট করা হয়েছে, এরপরও যা অবশিষ্ট আছে তাও কিন্তু এই যে আয়নাঘর বা গুমের যে বিষয়গুলো, এগুলোর ভয়াবহতা বর্ণনা করার জন্য কিন্তু যথেষ্ট। অদিতি, মাইনুল, আপনার মাধ্যমে আমরা দেখে নিচ্ছিলাম আয়নাঘর নামে যেই বন্দিশালা, সেই বন্দিশালার চিত্র, এবং আপনি জানাচ্ছিলেন সেখানে পরিদর্শন দলের আজকের কার্যক্রমের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, ৭১, ঢাকা। বাধ্যতামূলক করার পর বাংলা কিউআরে লেনদেন বাড়ছে, আর এই মাধ্যমে কেনাকাটায় ব্যবসায়ী বা দোকানদারদের কাছ থেকে যে 1% ফি নেওয়া হতো তাতে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য 100 কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে লেনদেনে আরও গতি আসবে। ইতিমধ্যে বাংলা কিউআরে যুক্ত হয়েছে 37টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠান। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। এক এক প্রতিষ্ঠানের এক এক কোড, আবার একটি থেকে আরেকটিতে লেনদেন করা যায় না। এ থেকে বের হতে এবং ক্যাশলেস লেনদেনের জন্য একক কোড ভিত্তিক বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। 42টি ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে এখন পর্যন্ত এর আওতায় যুক্ত হয়েছে 37টি। ইতোপূর্বেও একবার আমরা কিন্তু বাংলা কিউআর চালু করেছিলাম, কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকের একটা এজেন্ডা ছিল এবং সময়ের সাথে সেই এজেন্ডার উপর যে ফোকাস, সেই ফোকাসটা শিফট হয়ে যাওয়াতে সাফল্যের মুখ তেমনভাবে দেখেনি। এখন এটা বাংলাদেশ ব্যাংক না, একটা ন্যাশনাল একটা এজেন্ডায় পরিণত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সকল ব্যাংক
এমএফএস এবং মিডিয়া একযোগে কিন্তু কাজ করছে। এখন ক্ষুদ্র ক্ষুদ্র মার্চেন্টরাও আগ্রহী হয়ে যাচ্ছে, যে কারণে এখন বাজারে দেখবেন যে ভাঙতি টাকার একটা বড় সংকট, মলিন নোট, ভাঙতি পাওয়া যাচ্ছে না, প্রায়শই বচসা, গ্রাহক ক্রেতা বিক্রেতার মধ্যে বচসা হয়। এই যে ঝামেলাটা, এইটা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও বাংলাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে পরিমাণ টাকার কেনাকাটা বা লেনদেন হবে তা থেকে 1% সরকারকে পরিশোধ করতে হবে দোকানদার বা ব্যবসায়ীকে। ফলে বাংলা কিউআর ব্যবহারে ততটা আগ্রহী নাও হতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন ওই ফি বা চার্জ পরিশোধে ভর্তুকি দেবে কেন্দ্রীয় ব্যাংক। এটাতে ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশন, যেগুলি মুদিখানা, ডক্টরস চেম্বার, লয়ার্স চেম্বার, তাদের ওখানে যেগুলি পেমেন্টগুলি হবে সেগুলি যদি কিউআর কোডের মারফতে হয়ে যায়, তাহলে এটা সঠিকভাবে তাদের ট্যাক্স কালেকশনও হয়ে যাবে অ্যাট সোর্স, প্লাস ভ্যাট কালেকশনও হবে। এটা একটা বিরাট ট্যাক্স নেট বেড়ে যাচ্ছে এইভাবে হিসাব করতে গেলে। ভালো হবে, এটা সরকারের একটা ভালো উদ্যোগ। রাজস্ব আয় বাড়ানো, সময় খরচ, ঝুঁকি কমানো এবং অপরাধমূলক লেনদেন রোধ করতে ক্যাশলেস পদ্ধতির বিকল্প নেই। বিশ্বের অনেক দেশই এখন এই পথে হাঁটছে। এজন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হয় দেশে দেশে। আমরা অলরেডি নতুন অনেক মার্চেন্ট আমরা অলরেডি ওপেন করেছি এবং আমরা 8টা লোকেশন আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কামিং উইকসে আমরা 8টা লোকেশনে আমরা একটা রোড শো করব, যেখানে আমরা কিভাবে আরো মার্চেন্ট বাড়াতে পারি সেই জিনিসটার উপর আমরা ফোকাস করব। আরেকটা জিনিস আমরা সিগনিফিকেন্টলি ফোকাস করছি, যেটা হচ্ছে শুধু মার্চেন্ট বাড়ানো না, এইটার ভিতরে কিভাবে ট্রানজ্যাকশন করা হয়, ট্রানজ্যাকশন ভলিউম। এবং আমরা দেখছি যে গত 30 দিনে আমাদের ট্রানজ্যাকশন ভলিউম বেশ সিগনিফিকেন্টলি উপরের দিকে হচ্ছে। এটা বিকাশ এই মুহূর্তে যারা লার্জেস্ট অপারেটর, তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ মিটিং, স্ট্র্যাটেজিক মিটিং আমরা করছি, যেখানে আমরা আরো কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে কাজ করতে পারি। 1 জুলাই থেকে বাধ্যতামূলক হওয়ার পর বাংলা কিউআর এর লেনদেন দ্রুত বাড়ছে। 25 জুলাই পর্যন্ত এতে লেনদেন হয়েছে প্রায় 2,500 কোটি টাকার মতো। 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ক্যাশলেসে করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অনুপথিকারী তরুণ, 71, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখন কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের বাসভবনের সামনে থেকেই শুরু হয়েছে এই কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী রায়হান কবির, আমরা চলে যাচ্ছি তার কাছে। রায়হান, এই কার্যক্রমে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, কতদিন চলবে কার্যক্রমটি, জানাবেন এখানকার সবশেষ খবর। অদিতি, জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থানটি হয়েছিল এরপর থেকেই দেয়াল লিখন, যে দেয়াল লিখন বা গ্রাফিতিগুলো ক্যাম্পাসে ছিল, এগুলো এর আগেও একবার রিনোভেট করা হয়েছিল। এরপর দীর্ঘ একটা সময় সেগুলো অনেকটাই অবহেলিত ছিল এবং আজকে শনিবার বেলা 11টা থেকে শুরু হয় যে পুনর্লিখন কার্যক্রম। এটি মূলত 3 দিন ব্যাপী কার্যক্রমটি চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায়িত্বটি দিয়েছে চারুকলা অনুষদের যে ডিন রয়েছেন তাকে। তিনি উন্মুক্তভাবে এটিকে দিয়েছেন যে এই গ্রাফিতিগুলো পূর্বে করেছিল তারা যদি আসতে পারে, তারা অথবা চারুকলার যারা সদস্য রয়েছে, যারা আগ্রহী, তাদেরকে নিয়ে তিনি 3 দিন ব্যাপী এই কার্যক্রমটি চালাবেন। এই কার্যক্রমের মাধ্যমে সে সময়কার যে গ্রাফিতিগুলো, সেই সময়কার যে মেসেজগুলো রয়েছিল, বার্তাগুলো রয়েছিল, সেই বার্তাগুলোকেই তারা নতুন করে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। এর পাশাপাশি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যে সকল গ্রাফিতি রয়েছে সেগুলো নিয়ে তারা আগেও ছবি থেকে শুরু করে ভিডিও, বিভিন্ন রকম ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং সেটিকে আবার তৈরি করার এটি কথা তারা জানিয়েছিলেন। এর পাশাপাশি দেখছেন দেয়ালগুলোতে নানা রকম বার্তা দেয়া ছিল সে সময়কার আন্দোলনের এবং আন্দোলন পরবর্তী সময়ের। শিক্ষার্থীরা মনে করছেন বর্তমান যে দেশের প্রেক্ষাপট বা বর্তমান রাজনৈতিক যে অবস্থা রয়েছে সেটির সাথেও এই বার্তাগুলোর অনেকগুলোই মিল রয়েছে। আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো যারা এই গ্রাফিতিগুলো অঙ্কন করছে বা পুনর্লিখন করছে। আপনাদের সেই সময়কার যে বার্তাগুলো, সেই সময়ের বার্তাগুলো এখনকার প্রেক্ষাপটে কতটুকু আপনাদের কাছে যোগ মনে হচ্ছে বা এখনকার বাস্তবতার সঙ্গে যাচ্ছে বলে মনে করছেন?
তখন জুলাই আন্দোলনের পরে আসলে সবাই অনেক স্বতঃস্ফূর্তভাবে এই গ্রাফিটিগুলো করেছিল। তখনকার মনোভাবটা যেটা ছিল, সংগ্রামী মনোভাব বা বিজয়ের উল্লাস, এগুলো কিন্তু লেখাগুলোর মধ্যে আমরা পাই। আর জুলাই বিপ্লবের সময় যেই কথাগুলো বেশি স্লোগান হিসেবে যেগুলো ব্যবহৃত হয়েছিল, ওগুলোই কিন্তু পরবর্তীতে গ্রাফিতিতে এসেছে। তো ওই চেতনাটা আসলে ধরে রাখার জন্যই আমরা এবারের গ্রাফিটি রিনোভেট করছি। অদিতি, আসলে যেমনটি শুনছিলেন, শিক্ষার্থীরা যেরকম বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঠিক তেমনটি জানিয়েছেন। তারা আসলে এই চেতনাকে ধারণ করেই এগুলোকে পুনর্লিখন করবেন বলে জানিয়েছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অদিতি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন এতক্ষণ। বিশ্বজুড়ে অস্থিরতা দূর করতে সকলের মধ্যে মানবিকতার দর্শন তৈরি করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি অডিটোরিয়ামে দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফিলোসফির অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি দেশে দার্শনিক জায়গা গড়ে তোলার পরামর্শ দিয়ে বলেন, সভ্যতার জন্যই দর্শনের প্রয়োজন রয়েছে। প্রচলিত যে দর্শন, তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। শান্তির যে সংকট পৃথিবীব্যাপী চলছে, এই সংকটের সমাধান করা যাবে না। অতএব প্রত্যাশিত শান্তি অর্জন করার জন্য আমাদের যেখানে যেখানে কাজ করতে হবে, তার চেয়ে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে সার্বজনীনভাবে একটি মানবতাপূর্ণ দর্শনের জায়গা খুঁজে বের করা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।